এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। বন্ধুদের কেন আহ্বান করা হয়েছে এই সম্পর্কে আমাদের শ্রমিক এবং কৃষক দুটো সংগঠনের পক্ষ থেকে, অন্যান্য বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এই যে ধর্মঘটটা আহ্বান করা হয়েছে, এটা প্র্যাকটিক্যালি যেমন 17 দফা দাবি আছে, সকল অংশে মানুষের দাবি এর সঙ্গে যুক্ত করা আছে। উল্লেখযোগ্য দিক যেটা, দেশের অবস্থা খুব খারাপ। প্রকৃত দেশপ্রেম, দেশাত্মবোধ নিয়ে শ্রমজীবী, কৃষক, গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধর্মটা আহ্বান করেছেন। এটা দেশ রক্ষার সংগ্রাম। এটা শুধু কিছু নিছক দাবি দেওয়ার সংগ্রাম ভাবলে এটা ভুল হবে। দেশটাকে রক্ষা করার জন্য, দেশটাকে সর্বনাশ করে দিয়েছেন। বাকিটা শুনছিলেন, আগের বক্তারা বলছিলেন টাকা নেই টাকা নেই, কিন্তু এই যে যেটা বলছিলেন শঙ্কর দত্ত খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছেন, পিএলআই, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, এই মাত্র কয়েকদিন আগে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 1,97,00,000 টাকা, সেখানে 1,00,00,000 টাকার উপরে, অর্থাৎ প্রায় 2,00,000 কোটি টাকা, 1.97 crores, মানে 2,00,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। এটা ইনসেন্টিভ দেবে কাকে? ইনসেন্টিভ শ্রমজীবীদের, গরিব মানুষ না, কৃষকও না। দিবে কাকে? আমজনতাকেও না। এটা দেবে সমস্ত মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল বহুজাতিক সংস্থাকে টাকাটা তুলে দেবেন। কি তারা নাকি সেখানে শ্রমজীবীদের, সাধারণ মানুষের উপকার করবেন। সর্বনাশ ছাড়া, মানে ক্ষতি করার জন্য আরও যা যা করতো সেটা করার জন্য এটা করেছেন। দ্বিতীয় যেটা ইএলআই, এটা হল গিয়ে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। এখানে দিয়েছেন 99,446 কোটি টাকা, প্রায় 1,00,000 কোটি টাকার কাছাকাছি। এটা আরেকটা, আমি বলবো এটা সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি, সরকারি টাকা দিয়ে বড় লোকদের তোষণ করার জন্য। তৃতীয় যেটা, এবার বাজেটে আগে দিতেন ঘুরিয়ে, এবার বাজেটে ঢুকি টাকা দিয়ে দিচ্ছেন। এত নির্লজ্জ সরকার। এবং সেখানে গিয়ে যেটা করেছে, জেনারেটিং এমপ্লয়মেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা সংক্ষেপে নাম দিয়েছে ক্যাপেক্স ইনসেন্টিভ। এখানে ধরেছে 76,000 কোটি টাকা। টোটাল সবটা ধরলে প্রায় 3.5 কোটি টাকার উপর দিয়ে দিচ্ছেন। অথচ শ্রমজীবীদের 9,000 টাকা আমরা পেনশন চেয়েছি, 9,000 টাকা পেনশন যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে তারা সহ, এবং কৃষকদের যারা কৃষিজীবী গরিব মানুষ তাদেরকে দেওয়ার জন্য। এই টাকা দেওয়ার জন্য টাকা নেই, রেগার টাকা দিতে পারেন না, মজুরি বাড়ান না। আর এখানে গিয়ে বহুজাতিক সংস্থা বড় লোকদের এই টাকাগুলো পাইয়ে দিচ্ছেন। 26,000 টাকা মজুরি ন্যূনতম করার জন্য আমরা বলছি, শুনতে চাইছেন না। এবং যারা স্কিম ওয়ার্কার তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য গুজরাটে হাইকোর্ট বলেছে, এটা এখনও কার্যকরী করেনি। দেন এখানে যেটা লক্ষণীয়, যেটা আরও ঠিকা শ্রমিক, গোটা দেশই তো ঠিকাদার হাতে তুলে দিয়েছেন। সরকারটাও কী অবস্থা হবে সেটা ভবিষ্যতে ঠিক করবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য যারা ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার কাজ করতেন, গতকাল তারা একটা আন্দোলন লড়াই সেখানে সংগঠিত করেছেন। বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল 10 বছর যদি অতিক্রম করে রেগুলার হয়ে যেতেন, এবং 15 বছর যদি হয়, যারা সেখানে 10 বছর ডিআরডব্লিউ কন্টিনজেন্টের ক্ষেত্রে, আর 15 বছর তখন করা হয়েছিল যারা পার্ট টাইম ওয়ার্কার, এদের ক্ষেত্রে 15 বছর অতিক্রম করলে তাদের ব্যাপারটা ভাবা হতো। একটা সার্কুলার ছিল, এটা তুলে দিয়েছেন 1 জুলাই থেকে। এটা 2018 সালে এটা উজ্জ্ব করে নিয়েছিল সরকার। ফলে এখানে আমাদের রাজ্য দেখা যাচ্ছে কেউ রেগুলার হচ্ছে না, অনিয়মিত কর্মচারী পুরোদমে কাজ করছেন, তাদের কোনো ঘন্টা টন্টা কিচ্ছু নেই। সারা দেশে এটা লাগু হয়েছে, ফ্যাক্টরি থেকে শুরু করে একবারে উপর থেকে নিচ পর্যন্ত এই ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করাচ্ছেন চুক্তিবদ্ধ প্রথায়। তাদের থেকে শ্রম আদায় করে নিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, কাজের সময়সীমা এখন তুলে দিয়েছেন। 20টা রাজ্যে করেছি কি চালাকি করে সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মঘট আহ্বান করার পর পিছিয়ে গেছে, কিন্তু 20টা রাজ্য সরকারকে দিয়ে, যেগুলি বিজেপি শাসিত রাজ্য, বিধানসভাতে এটা যেহেতু সেন্ট্রাল অ্যাক্ট হয়ে গেছে, সেটার সঙ্গে সাজুজ্যটাকে আইন করে সেটাকে রুলস তৈরি করে লাগু করে দিয়েছে। এবং এতে এখন কাজের সময়টা এগুলো উঠে গেছে। তো শ্রমজীবীদের আর রইলটা কি, তার কথা বলবার অধিকার নেই, আন্দোলন করার অধিকার নেই,
কিচ্ছু করার অধিকার নেই। কাজে অধিকার তো এমনিতে দেয়নি, পৃথিবীতে যে অধিকারগুলো আদায় হয়েছে এটা লড়াই করে আদায় করা হয়েছে, লড়াই করে এটাকে রক্ষা করতে হবে, সংগ্রাম করে এটাকে রক্ষা করতে হবে। একটা হলো অর্জিত অধিকার রক্ষা করার সংগ্রাম, আরেকটা হলো যে অধিকারগুলো আমরা এখনো পাইনি, পাওয়া উচিত, সেগুলোকে আদায় করার সংগ্রাম করেছে। রাজ্য সরকার একটা সার্কুলার জারি করে বলেছে ধর্মঘটে অংশগ্রহণ করলে 12টার মধ্যে হাজিরা দিতে হবে, এই সেই এই সমস্ত এগুলো দেয়। আমরা আহ্বান করব এ রাজ্যের কেন্দ্র রাজ্য সমস্ত স্তরে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা আছেন সাহসের সঙ্গে ধর্মঘটে সামিল হন। আপনাদের পেনশন, আপনাদের ভবিষ্যৎ কাজে নিরাপত্তা নেই, কখন আপনাদেরকে কাজ থেকে বের করে দেবে তার কোনো ঠিকানা নেই। এবং সেখানে গিয়ে পেনশনের ক্ষেত্রে আমরা ওল্ড পেনশন স্কিমের কথা পরিষ্কারভাবে বলেছি, সেখানে ওল্ড পেনশন স্কিম যাতে লাগু করে বকেয়া ডিএ আদায়, তাদের কতগুলি নিজস্ব দাবি দাওয়া যুক্ত হয়েছে। তারপর এদিকে ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আর্থিক ক্ষেত্র, ব্যাঙ্কগুলো তাদের নিজস্ব দাবির ভিত্তিতে তারাও স্ট্রাইক ডেকেছেন, এবং ইন্স্যুরেন্স ক্ষেত্র তারাও ধর্মঘট ডেকেছেন। দেখা গেছে সমস্ত ক্ষেত্রে এই ধরনের ইন্ডাস্ট্রি ওয়াইজ তারাও আলাদা ধর্মঘট আহ্বান করেছে। আমরা আশা করি ভারতের সমস্ত জনগণ এই ধর্মঘটে সাড়া দেবেন। ত্রিপুরা রাজ্য ভয় ভীতি উপেক্ষা করে এবং কোনো প্রকার ভয় ভীতির কাছে মাথা নোয়াবেন না। মাথা যদি নোয়ান ভবিষ্যৎ বিপন্ন হবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎও বিপন্ন করে তুলেছে, এবং এরা যদি এটাকে চালিয়ে যায় কেউ রেহাই পাবেন না। আপনি শাসক দলের লোক না আপনি বিরোধী দলের লোক, আপনি কোনো দল করেন না, কিন্তু প্রথম পরিচিত আপনি ভারতীয় নাগরিক, আপনাকে তো বাঁচতে হবে, আপনার বাঁচার জন্য ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে একটা ভারতীয় নাগরিক হিসেবে দেশটাকে রক্ষা করার জন্য, দেশ বিপন্ন, মানুষ বিপন্ন, এবং এই সরকার মানুষকে বিপন্ন করে তুলেছে, এটা লড়াইটা হলো সরকারের নীতি পরিবর্তন করার সংগ্রাম। কাজে এই সংগ্রাম চলবে, এই সংগ্রামের ব্যাপকতা দিন দিন বাড়বে, সরকার আরও বেশি জনবিচ্ছিন্ন হবে, এবং আমরা আশা করি এই আগামী 9 জুলাইয়ের যে ধর্মঘট, সেই ধর্মঘটে ব্যাপকভাবে মানুষ সামিল হবে এবং মানুষের সমর্থন আমরা পাবো। এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখছি। 7 তারিখ আমরা বিকেলে একটা মিছিল তো হচ্ছে সারা রাজ্যে, ওই হিসাব দিল 200 তারিখের উপর এখন বাজার পাড়া সর্বত্র জমায়েত হচ্ছে, মিছিল মিটিং এগুলো চলছে। আগরতলা তো মিছিল মিটিং হয়েছে, অনেকগুলো বাজার সভা তারা করেছে। এখানেও আমরা 7 তারিখে একটা মিছিল করে আমরা আমাদের প্রচারটাকে নিয়ে যাব।